ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই। আজকে একটি নতুন ক্লাস, ইন্টারেস্টিং ক্লাস, স্মার্ট ক্লাস অ্যান্ড কনসেপচুয়াল ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব আসাম পলিটি নিয়ে, যা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা ইম্পর্ট্যান্ট দেখে যেগুলো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, যে আর্টিকেলগুলো আমরা সবাই কমন জানি, ওই আর্টিকেল নিয়ে আলোচনা করব না। যেগুলো ইউনিক এক্সামের মধ্যে আসবে এবং আমাদের আসামের পলিটির সাথে রিলেটেড, ওই আর্টিকেল নিয়ে আলোচনা করব। এবং কনসেপচুয়াল আজকে ক্লাস হবে। আজকে সন নিয়ে বেশি আলোচনা করব না, জাস্ট কনসেপচুয়াল ক্লাস হবে, কনসেপ্ট ক্লিয়ার করব। আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লোকসভা অ্যান্ড অলসো পঞ্চায়েতি রাজ সিস্টেম নিয়ে আলোচনা করব। তারপর ইমার্জেন্সি, ওগুলো নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটি মোস্ট ইন্টারেস্টেড হতে চলেছে অ্যান্ড অলসো ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরি ক্যান্ডিডেট, যে বা যারা প্রিপারেশন নিচ্ছেন কম্পিটিটিভ এক্সামের ফিল্ডের মধ্যে, থার্ড গ্রেড হোক বা ফোর্থ গ্রেড হোক। তো আমরা ক্লাসটি আরম্ভ করি বিলম্ব না করে। আমরা পূর্বের ক্লাসের মধ্যে আসাম হিস্ট্রি কমপ্লিট করেছিলাম। আসাম হিস্ট্রিতে আমরা অনেকটা পলিটির পয়েন্টও কভার করে নিয়েছি, যে পয়েন্টগুলো অলরেডি, যেমন ল্যাঙ্গুয়েজ বিল 1960-তে হয়েছে, তারপর অসম গণপরিষদ, আসাম অ্যাকর্ড, অনেকটা রিলেটেড টু পলিটি, আসাম পলিটি। যে পয়েন্টগুলো অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে আসাম পলিটির মধ্যে, তা আলোচনা করব না। যেমন আসামে স্টেটহুড পেয়েছিল 1950, তারপরে কোন স্টেট প্রথম সেপারেট হয়, তারপরে দ্বিতীয় কোন স্টেটটি সেপারেট হয়, মিজোরাম কখন সেপারেট হয়, ত্রিপুরা কখন সেপারেট হয়, মণিপুর কখন স্টেটহুড পায়। অনেকগুলো পয়েন্ট আমরা আসাম হিস্ট্রিতে কভার করেছিলাম মডার্ন হিস্ট্রির ক্লাসের মধ্যে। তো যে পয়েন্টগুলো আমরা আলোচনা করিনি, যে পয়েন্টগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু আলোচনা করা হয়নি, ওই পয়েন্টগুলো নিয়ে আজকে এই ক্লাসের মধ্যে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা দেখেছিলাম 1874-এ আমাদের আসাম বেঙ্গল প্রেসিডেন্সি থেকে সেপারেট হয়েছিল, আলাদা হয়েছিল, আমরা দেখেছিলাম। 1874-এ বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আসাম তখন সেপারেট হওয়ার পর তার নিজস্ব কমিশনারেট করা হয়, প্রস্তুত করা হয়, ক্রিয়েট করা হয় আসামের মধ্যে। তখন সিলেট কিন্তু আসামের আন্ডারে ছিল। এই সনটি এই জন্য লিখলাম, কেননা এই জায়গার একটি কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টটি কোনো প্রিভিয়াস ক্লাসের মধ্যে আলোচনা করা হয়নি। এই জন্য বারবার বলে দিচ্ছি আপনাদেরকে, কোনো ওল্ড কনসেপ্ট এই ক্লাসের মধ্যে আলোচনা করা হবে না। যা কনসেপ্ট আলোচনা করা হবে তা হবে নতুন কনসেপ্ট অ্যান্ড রিলেটেড টু আসাম পলিটি। তো 1874-এ যখন আসাম বেঙ্গল প্রেসিডেন্সি থেকে সেপারেট হয়ে নিজস্ব কমিশনারেট ক্রিয়েট করা হয় এবং সিলেট অলরেডি আসামের সাথে ইনক্লুড ছিল, এই জায়গাতে একটি প্রশ্ন তৈরি হতে পারে যে কখন সিলেট আসাম থেকে সেপারেট হয়েছিল। এই জায়গায় একটি প্রশ্ন তৈরি হতে পারে, কিন্তু এই প্রশ্নটির কনসেপ্ট ক্লিয়ার করার পূর্বে আমরা সঙ্গে আরও হিউজ একটি কনসেপ্ট ক্লিয়ার করব, যে কনসেপ্ট থেকে আমাদের অনেকটা প্রশ্ন তৈরি হতে পারে। নাম্বার 1, এই জায়গায় আমাদের কী প্রশ্ন এক্সামের মধ্যে আসতে পারে, প্রশ্নগুলো প্রথমে বলে দিই, তারপরে কনসেপ্ট ক্লিয়ার করি। যে কতটি ডিস্ট্রিক্ট ছিল আসামের মধ্যে ইন্ডিপেন্ডেন্সের পূর্বে, ভারত স্বাধীন হওয়ার পূর্বে, অর্থাৎ 1947-এর পূর্বে আসামের মধ্যে কয়টি ডিস্ট্রিক্ট ছিল, নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2 কনসেপ্ট হবে কখন সিলেট আসাম থেকে আলাদা হয়েছিল, নাম্বার 2 কনসেপ্ট। নাম্বার 3 কনসেপ্ট বা কোয়েশন তৈরি হতে পারে যে নিফা এর ফুল ফর্ম কী এবং নিফা কখন অরুণাচল প্রদেশ হয়েছিল, তা আমরা আলোচনা করব। একই কনসেপ্টের মধ্যে সবগুলো আলোচনা করব। তো এই 1874-এ কী হয়েছে, আসাম বেঙ্গল প্রেসিডেন্সি থেকে সেপারেট হয়ে নিজস্ব কমিশনারেট ক্রিয়েট করেছিল। এই জায়গায় আমি যদি বলি বিফোর ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া আর ভারত স্বাধীন হওয়ার পূর্বে আসামের মধ্যে কয়টি ডিস্ট্রিক্ট ছিল। তো আসামের মধ্যে ভারত স্বাধীন হওয়ার পূর্বে মনে রাখবেন আসামের মধ্যে টোটাল 13 ডিস্ট্রিক্ট ছিল, 13টি ডিস্ট্রিক্ট ছিল। এই জায়গায় একটি প্রশ্ন যে ভারত স্বাধীন হওয়ার পূর্বে আসামের মধ্যে কয়টি ডিস্ট্রিক্ট ছিল, 13টি ডিস্ট্রিক্ট ছিল। কী কী 13টি ডিস্ট্রিক্ট আমরা দেখি। নাম্বার 1 হচ্ছে কাছাড়, তারপরে দরং, তারপর হচ্ছে আমরা জানি নগাঁও, গোয়ালপাড়া, তারপর কামরূপ, লক্ষিমপুর,
তারপর আমাদের লখিমপুর শিবসাগর, হিল থেকে 3টি ডিস্ট্রিক্ট ছিল, যেমন গারো হিল, লুসাই হিল, তারপরে নাগা হিল, তারপর হচ্ছে জয়ন্তিয়া পরগনা, সিলেট অ্যান্ড নিফা। এই জায়গা থেকে আমাদের অনেকটা কনসেপ্ট এক্সামে আসবে এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই জন্য আমি প্রতিটি ডিস্ট্রিক্ট লিখে নিলাম, কেননা প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে কীভাবে প্রশ্ন ক্রিয়েট হতে পারে আপনাদেরকে আমি কনসেপ্ট দিয়ে দিচ্ছি। তো দেখি আমাদের 13 হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো টোটাল আমাদের 13টি ডিস্ট্রিক্ট হয়েছে। আসাম অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে আসামের মধ্যে 13টি ডিস্ট্রিক্ট ছিল। এই 13টি ডিস্ট্রিক্ট আসামের মধ্যে ছিল। তার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে কাছাড় রয়েছে, দরঙ্গ রয়েছে, নোয়াগাঁও রয়েছে, গোয়ালপাড়া রয়েছে, কামরূপ, লখিমপুর, শিবসাগর, এই ডিস্ট্রিক্টগুলো রয়েছে। বাকি সব ডিস্ট্রিক্টগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এবং গারো হিল, লুসাই হিল, নাগা হিল নাগাল্যান্ডে চলে গেছে, গারো হিল মিজোরামে, এইভাবে মেঘালয়ে চলে গিয়েছে, সবটুকু চলে গিয়েছে, জয়ন্তিয়া পরগনা চলে গিয়েছে, সিলেট চলে গিয়েছে, নিফাও চলে গিয়েছে। তো এইটুকু আমাদের মধ্যে রয়েছে। তো এই জায়গা থেকে আমাদের প্রশ্ন কি, আমাদের কি কনসেপ্ট নেওয়া প্রয়োজন, কি জানা প্রয়োজন, কিভাবে প্রশ্ন তৈরি হতে পারে তা আমাদের কনসেপ্ট। তো নাম্বার 1 কনসেপ্ট কোয়েশ্চন, ভারত স্বাধীন হওয়ার পূর্বে আসামের মধ্যে 13টি ডিস্ট্রিক্ট ছিল, এই 13টি ডিস্ট্রিক্ট। নাম্বার 2 কনসেপ্ট হচ্ছে কতটা ডিস্ট্রিক্ট প্রেজেন্ট সময়ে আসামের মধ্যে এক্সিস্ট করে তা রয়েছে, তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই 7টি ডিস্ট্রিক্ট রয়েছে। তারপর যদি প্রশ্ন করে যে সিলেট কখন আসাম থেকে সেপারেট হয়েছিল, আমরা জানি 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সঙ্গে শুধু স্বাধীন হয়েছিল তা নয়, ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে যে মৌলামিন্টু অ্যাক্ট এসেছিল 1909-এ, তার থেকে যখন কমিউনিয়াল ভোট কন্ডাক্ট করা হয়, তারপর আমরা দেখেছিলাম রেড ক্লিফ লাইন তৈরি করা হয়েছিল, দুইটি দেশ একসাথে স্বাধীন হয়ে গড়ে উঠেছিল। দুইটি দেশ 1947-এ, একটি হচ্ছে পাকিস্তান আর একটি হচ্ছে ভারতবর্ষ। তো পাকিস্তান যার যেদিকে পছন্দ, আমরা ভারতবর্ষকে পছন্দ করি, রেসপেক্ট করি, তাই আমরা ভারতবর্ষের মধ্যে রয়ে গিয়েছি। আর যে বা যারা সেপারেট হয়েছিল তারা অন্য দেশে চলে গিয়েছিল। তো এই যে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন পাকিস্তানের সাথে কিন্তু সিলেট চলে যায়। আমরা জানি 1971-এ আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয়েছিল, আর তার রেজাল্ট স্বরূপ আমার পাকিস্তানের মধ্যে সাথে যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধর ফলস্বরূপ 1972-তে বাংলাদেশ ক্রিয়েট হয়, আমরা সবাই দেখেছিলাম। আর বাংলাদেশ যখন ক্রিয়েট হয় তখন সিলেটটি বাংলাদেশের মধ্যে চলে যায়। কিন্তু বর্তমান যে প্রেজেন্ট বাংলাদেশ রয়েছে তা পূর্বে আমরা সবাই জানি 1972 পূর্বে পাকিস্তানের সাথে ছিল, তাকে তারা কি বলতো, ওয়েস্ট পাকিস্তান বলতো। তো আমরা এই জায়গা থেকে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করেছি। তো যদি বলে সিলেট কখন আসাম থেকে সেপারেট হয়েছিল, তা হবে কখন 1947-এ সেপারেট হয়েছিল। যখন দেশ স্বাধীন হয়েছিল তখন তো পাকিস্তানে চলে গিয়েছিল, সেপারেট হয়ে গিয়েছিল। নাম্বার 2 কনসেপ্ট হচ্ছে এই জায়গা থেকে যে নিফায়ের ফুল ফর্ম কি। আমরা সবাই জানি, অনেক একাডেমিক এক্সামের মধ্যেও আসে, কম্পিটিটিভ এক্সামেও আসে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। আর এই নিফা কখন অরুণাচল প্রদেশ নাম হয়, তা হচ্ছে 1954-এ। মনে রাখবেন 1954-এ অরুণাচল প্রদেশ নাম দেওয়া হয়। এই জায়গায় যদি আরও প্রশ্ন হয় যে অরুণাচল প্রদেশের পূর্বের নাম কী ছিল, তা হচ্ছে নিফা, ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এই জায়গা থেকে আমাদের অতটুকু প্রশ্ন, অতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করলে চলবে। তো এরপর আমরা সামনের দিকে অগ্রসর হই, এতটুকু লেখা নেবেন, কাজে আসবে আপনাদের অনেক সময়। এরপর আমরা যদি সামনের দিকে অগ্রসর হই তাহলে আমরা আজকে বেশি সন নিয়ে আলোচনা করব না, 4-5টি সন থেকে যেভাবে
যেগুলো ইম্পর্টেন্ট ওই সনগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমাদের সন হচ্ছে 1913 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1913 এই জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট যে 1913-এ কী করা হয়, আসাম লেজিসলেটিভ কাউন্সিল স্থাপন করা হয়। 1913-এ কী করা হয়, আসাম লেজিসলেটিভ কাউন্সিল স্থাপন করা হয়। তো যদি প্রশ্ন করে আসামের মধ্যে ফার্স্ট কখন লেজিসলেটিভ কাউন্সিল স্থাপন করা হয়েছিল, তা হচ্ছে 1913-এ। এক্সকিউজ মি। তো আসাম লেজিসলেটিভ কাউন্সিল, আসামের মধ্যে লেজিসলেটিভ কাউন্সিল স্থাপন করা হয়েছিল 1913-এ। আর ইন দ্য ইয়ার 1947-এ এই লেজিসলেটিভ কাউন্সিলকে আবার অ্যাবলিশ করা হয়, অর্থাৎ রদ করা হয়। অ্যাবলিশ মিনস হচ্ছে, তার অভিধানিক যদি অর্থ আমরা দেখি, তার অর্থ হচ্ছে উচ্ছেদ করা, অর্থাৎ তা রদ করা হয়েছিল। এই বিলটিকে, এই কাউন্সিলকে কী করা হয়েছিল, অ্যাবলিশ, উচ্ছেদ করা হয়েছিল বা রদ করা হয়েছিল 1947-এ। তো এই জায়গা থেকে আমাদের দুইটি কনসেপ্ট ক্লিয়ার হলো। নাম্বার 1, কখন আসাম লেজিসলেটিভ কাউন্সিল স্থাপন করা হয়েছিল, তা হচ্ছে 1913-এ। আর কখন তা অ্যাবলিশ করা হয়েছিল, তা হচ্ছে 1947-এ। এই জায়গা থেকে আমাদের আরও দুইটি কনসেপ্ট ক্লিয়ার হলো। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখবেন তো ইন্টারেস্টেড ক্লাস হবে, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হবে। আমাদের জন্য ইম্পর্টেন্ট 1926-এ কী হয়েছিল, আসামের মধ্যে রুরাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল। রুরাল এই একটি এক্সামের মধ্যে আসে, এই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম। রুরাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল। রুরাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল 1926-এ। এই একটি প্রশ্ন, এই জায়গা থেকে একটি কনসেপ্ট মনে রাখবেন। তারপর আমাদের জন্য মেইন যে থিম, তা হচ্ছে 1937। এই 1937 থেকে আমাদের মেইন পলিটি শুরু হবে, আসাম পলিটি শুরু হবে, এবং মেইন থিম, মেইন কনসেপ্ট, মেইন খেল এই জায়গা থেকে আমাদের আরম্ভ হবে। মেইন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। 1937-এ কী হয়েছে আমরা দেখি। 1937-এ নাম্বার 1 কনসেপ্ট, 1 এপ্রিল এপিএসসি ফুল ফর্ম কি আপনারা বলবেন কমেন্ট করে। 1 এপ্রিলের মধ্যে এপিএসসি কেম ইনটু এক্সিস্টেন্স, অর্থাৎ এপিএসসি কেম ইনটু ফোর্স বলতে পারেন। এপিএসসি ফুল ফর্ম হচ্ছে আসাম পাবলিক সিভিল সার্ভিস কমিশন। তো আসাম পাবলিক সিভিল সার্ভিস কমিশন 1937-এর 1 এপ্রিলে কেম ইনটু এক্সিস্টেন্সের মধ্যে এসেছিল, অর্থাৎ তার অস্তিত্বের মধ্যে এসেছিল। এক্সিস্টেন্স মিনস হচ্ছে অস্তিত্ব, অর্থাৎ সে কেম ইনটু ফোর্সে এসেছিল। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে এই 1937-এ 7th of April মনে মনে লাগিয়ে দিই। 7th এপ্রিলে কি হয়, আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্থাপন করা হয়। যে বর্তমানে বিধানসভা আমরা বলি, যে জায়গার মধ্যে এমএলএরা ইলেক্টেড হয়ে ভোট পেয়ে পাস করে যে জায়গার মধ্যে বসেন, তাকে আমরা কি বলি, রাজ্যসভা বলি। অ্যান্ড অলসো বিধানসভা কখনো বলি, বিধানসভাও বলি। আর তাকে কি বলে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হয়। তো এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই জায়গা থেকে কী কী প্রশ্ন হতে পারে, এত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদের সাথে আমি আলোচনা করছি। 7th এপ্রিল 1937-এ 7th এপ্রিল 1937-এর মধ্যে কি হয়, ফার্স্ট আসামের মধ্যে, আসাম আমাদের পলিটির মধ্যে ইনক্লুড হয়ে গেলাম, আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্থাপন করা হয়। আর এই আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি যখন স্থাপন করা হয়, তখন ইন দ্যাট টাইম, অর্থাৎ 7th এপ্রিল 1937-এ তখন সদস্য ছিলেন বা সিট ছিল বলতে পারেন 108টি। এক্সকিউজ মি। আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে কতজন ছিল, 108টি। তো এই জায়গা থেকে আমাদের প্রশ্ন কি, ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে কখন সর্বপ্রথম আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি আসামের মধ্যে স্থাপন করা হয়েছিল, তা হচ্ছে 1937-এ 7th এপ্রিলের মধ্যে। এবং আরেকটি প্রশ্ন যদি করে, যখন ফার্স্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্রিয়েট করা হয় তখন কতটি সিট ছিল, তা হচ্ছে আমরা দেখেছি 108টি সিট ছিল।
সিট ছিল। তারপর ওই আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিটি রিক্রিয়েট করা হয় ইন দ্য ইয়ার 1957-এ। ভালো করে খেয়াল করবেন, এই জায়গা থেকে কনসেপ্ট বিলকুল ক্লিয়ার করা আমাদের প্রয়োজন। তো আপনাদের একসাথে আমি কনসেপ্টগুলো দিয়ে দিচ্ছি যাতে কোনো ডাউট না থাকে। সেম 1947-এ কী হয়, আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি রিক্রিয়েট করা হয় এবং তখন এই 108 থেকে ডিক্রিজ করে 105টি সিটের মধ্যে চলে আসে। সেম ইন দ্য ইয়ার 1962-তে আবার তাকে রিক্রিয়েট করা হয়, রিফর্ম করা হয় এবং তার মধ্যে সিট ইনক্রিজ করে সিট হয়ে যায় 114, 114টি সিট হয়ে যায়। তারপর ইন দ্য ইয়ার 1972-তে আবার তাকে রিফর্ম করা হয়, রিক্রিয়েট করা হয় এবং তার মধ্যে সিট চলে আসে 126 সিট চলে আসে। তো দেখতে পাচ্ছেন আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে কতবার রিফর্ম করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে 1937-এ করা হয়েছে, এই সনটি হচ্ছে কি 1937 7th এপ্রিল। তারপর 1957-এ যখন 1937-এ ফার্স্ট আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছিল তখন সিট সংখ্যা ছিল, ক্যাপাসিটি ছিল 108টি। তারপর 1958-এ তাকে রিফর্ম করা হয়, তার সিট ক্যাপাসিটি ছিল 105টি, সদস্য বলতে পারেন 105 জন, সিট মিনস হচ্ছে সদস্য। তারপর 1962-তে ছিল 114 আর তারপর 1972-তে ছিল 126। আর এই 1927-এর যে রিফর্ম করা হয়েছিল 126 দিয়ে, এই 1927-এর রিফর্ম রিক্রিয়েট এখন অবধি পর্যন্ত আসামের মধ্যে চলছে। যদি প্রশ্ন করে আসামের বিধানসভার মধ্যে, আসামের লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে কতটি সিটস রয়েছে, তা হচ্ছে 126। যদি বলে কতজন সদস্য রয়েছেন, 126 সদস্য রয়েছেন। তো আশা করি এই জায়গায় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু আমাদের আরও দুইটি কনসেপ্ট, আরও দুইটি কোয়েশন এই জায়গাতে তৈরি হতে পারে। আরও দুইটি প্রশ্ন কি আমরা দেখি। নাম্বার 1 হচ্ছে এই 120 সিটস থেকে 126 সিটস থেকে 16 সিট রিজার্ভ ফর এসটি, 16 সিট এসটির জন্য আর 80 সিট হচ্ছে এসসির জন্য। এই কথাটি মনে রাখবেন। যদি প্রশ্ন করে আসামের লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার মধ্যে কতটি সিট রিজার্ভ রয়েছে, টোটাল সিট হচ্ছে, আমরা যদি কাউন্ট করি দেখবেন টোটাল সিট হচ্ছে কতটি, টোটাল সিট হচ্ছে 24। তো টোটাল সিট কয়টি রিজার্ভ রয়েছে বলবেন 24। যদি বলে এসটির জন্য কয়টি, তা হচ্ছে 16। যদি বলে এসসির জন্য কয়টি, তা হবে 8। এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট। তো আশা করি আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে যদি প্রশ্ন করে তার মধ্যে কোনো প্রকার ডাউট থাকবে না। তারপর আমরা গভর্নর নিয়ে আলোচনা করব, দেখবেন বিলকুল আসামের পলিটির মধ্যে যা প্রয়োজন, এক্সট্রা আমি কথা বলবো না, যা প্রয়োজন, যা এক্সামে আসে, যার থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ওই জায়গাটুকু আমরা ক্লিয়ার করব। যেহেতু আমাদের আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিয়ে আলোচনা করেছি, তাহলে আমরা লোকসভা নিয়ে আলোচনা করি, এমপি নিয়ে, পার্লামেন্ট নিয়ে আলোচনা করি। পার্লামেন্টের মধ্যে আসামের কয়টি সিটস রয়েছে, পার্লামেন্টের মধ্যে অর্থাৎ লোকসভার মধ্যে আসামের সিট আমরা সবাই জানি 14টি সিট রয়েছে। 14টি সিটস রয়েছে। এই 14টি সিটসের মধ্য থেকে 3টি সিটস রিজার্ভ রয়েছে। কয়টি সিট রিজার্ভ রয়েছে? 3টি সিটস রিজার্ভ রয়েছে। 2টি সিট হচ্ছে এসটির জন্য আর 1টি সিট হচ্ছে এসসির জন্য। বিলকুল মনে রাখবেন এই পয়েন্টগুলো। এই যে 2টি সিট, এই 2টি সিট কি কি? নাম্বার 1 সিট হচ্ছে 2টি সিট যে এসটির জন্য রিজার্ভ, এসটির জন্য যে 2টি সিট তা হচ্ছে আমরা সবাই জানি। নাম্বার 1 হচ্ছে কোকরাঝার, আর নাম্বার 2 হচ্ছে আমরা জানি ডিপো, যা ডিমা হাসাওয়ের একটি বলতে পারেন একটি সিট ডিমা হাসাও ডিস্ট্রিক্টের মধ্যে এক্সিস্ট করে। আর এই যে এসসির জন্য একটি সিট রিজার্ভ করা হয়েছে, তা আমাদের এই যে বর্তমান লাস্ট টাইম যে এমপি ইলেকশন হয়েছিল, এই ইলেকশনের পূর্বে আমাদের করিমগঞ্জ ছিল এসসির জন্য রিজার্ভ। আসামের এই 14টি লোকসভা সিট থেকে এসসির জন্য করিমগঞ্জ সিটটি ছিল রিজার্ভ, কিন্তু এই লাস্ট টাইম তাকে চেঞ্জ করে কাছাড় নেওয়া হয়েছে। যদি প্রেজেন্ট সময়ে প্রশ্ন করে যে এসসির জন্য কোন সিটটি রিজার্ভ আসামের মধ্যে এই 14টি সিটের মধ্যে থেকে, তা বলবেন কাছাড়। তো মনে রাখেন 3টি সিট টোটাল রিজার্ভ হচ্ছে লোকসভা থেকে, 2টি হচ্ছে এসটির জন্য কোকরাঝার অ্যান্ড ডিপু, অ্যান্ড একটি হচ্ছে
এসসির জন্য, তারপরে প্রেজেন্ট সময়ে কাছাড়, পূর্বে ছিল করিমগঞ্জ। যদি এই জায়গায় প্রশ্ন করে যে পূর্বে প্রেজেন্ট ইলেকশনের পূর্বে আসামের 14টি লোকসভা সিট থেকে যে সিটটি এসসির জন্য রিজার্ভ ছিল সেই সিটটি কোন সিটটি ছিল, তা হচ্ছে করিমগঞ্জের সিটটি। তো আশা করি আপনাদের এই লোকসভা অ্যান্ড রাজ্যসভা অর্থাৎ আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে আপনাদের কোনো কনফিউশন নেই, কোনো ডাউট নেই, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা এখন কনস্টিটিউশনের দিকে যাই। কনস্টিটিউশন কনস্টিটিউশন কে ক্রিয়েট করেছেন, কখন হয়েছিল তা আমাদের জানার প্রয়োজন নেই, সবাই জানে, কমন প্রশ্ন, তা জানা আমাদের এখন আলোচনা করব না। আলোচনা করব আমরা কনস্টিটিউশনের কোন আর্টিকেলগুলো আমাদের আসামের সাথে সংযুক্ত এবং যা আমাদের এক্সামের সাথে রিলেটেড, এই পয়েন্টগুলো, এই কনসেপ্টগুলো আলোচনা করব। নাম্বার 1 আমরা জানি কনস্টিটিউশন অ্যাডাপ্ট করা হয়েছিল 26 নভেম্বর 1949-এ, আর তা কেম ইনটু এক্সিস্টেন্স বা বলতে পারেন কেম ইনটু ফোর্স বা লাগু করা হয়েছিল 26 জানুয়ারি 1950-তে, সবাই জানেন। আর এই 26 জানুয়ারিতে কনস্টিটিউশন লাগু করার ফলস্বরূপ আমরা 26 জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে হিসাবে আমরা উদযাপন করি। যখন এই কনস্টিটিউশন ক্রিয়েট করা হয়, অ্যাডাপ্ট করা হয় 1949-এ আর লাগু হয় 1950-তে 26 জানুয়ারি, তখন কিন্তু কনস্টিটিউশনের মধ্যে নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে, মনে রাখবেন, আর্টিকেলস ছিল টোটাল 395। নাও বর্তমান সময়ে আর্টিকেল হচ্ছে 448। তখনকার সময়ে অর্থাৎ ইন দ্যাট টাইম 26 জানুয়ারি 1950-তে শিডিউল ছিল অনলি 8টি, নাও শিডিউল হচ্ছে 12। তখনকার সময়ে এট দ্যাট টাইম আর্টিকেলের মধ্যে পার্ট ছিল 22, নাও হচ্ছে 25। তো বেসিক আমরা একটি কনসেপ্ট পেয়ে গেলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। বেসিক কনসেপ্ট কী পেয়ে গেলাম, যে 26 নভেম্বর 1949-এ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়, 26 জানুয়ারি 1950-তে তা কী করা হয়, লাগু করা হয়, কেম ইনটু এক্সিস্টেন্স বা কেম ইনটু ফোর্স বলতে পারেন, কাজের মধ্যে আসে। এবং আর্টিকেল ছিল তখন, যখন নিউলি ক্রিয়েট করা হয় কনস্টিটিউশনকে, 395টি, বর্তমানে 448টি রয়েছে। তারপর শিডিউল ছিল 8টি, বর্তমানে 12টি শিডিউল রয়েছে। তারপর পার্ট ছিল 22টি, বর্তমানে 25টি পার্ট রয়েছে। আরেকটি কনসেপ্ট মনে রাখবেন, টোটাল কনস্টিটিউশন যখন মেক করা হয়েছে তখন থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত টোটাল 106 অর্থাৎ 106টি অ্যামেন্ডমেন্টস করা হয়েছে, সংশোধন। অ্যামেন্ডমেন্ট মিনস হচ্ছে সংশোধন করা। টোটাল 106টি সংশোধন করা হয়েছে। তো আমরা কনস্টিটিউশন থেকে বেসিক এতটুকু আমরা শিখলাম। এখন আমাদের জানা প্রয়োজন ইন্ডিয়ান কনস্টিটিউশনের মতে আর্টিকেল 245 and 246 এই দুইটি আর্টিকেল যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কী করে, ইন্ডিয়ান কনস্টিটিউশন এই আর্টিকেল 245 and 246-এর ধারা যে পাওয়ার প্রোভাইড করে স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টকে, আর্টিকেল 245 and 246 কী করে পাওয়ার প্রোভাইড করে, অর্থাৎ তা ডিস্ট্রিবিউট করে, তা পাওয়ার ডিস্ট্রিবিউট করে। কীভাবে ডিস্ট্রিবিউট করে, 3টা লিস্টের দ্বারা। এই 3টি লিস্ট কী কী আমরা জানি। নাম্বার 1 হচ্ছে ইউনিয়ন লিস্ট,
নাম্বার 2 হচ্ছে স্টেট লিস্ট, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে আমরা সবাই জানি কনকারেন্ট লিস্ট। এই ইন্ডিয়ান কনস্টিটিউশন 3টি লিস্টের দ্বারা স্টেট অ্যান্ড সেন্ট্রালকে পাওয়ার প্রদান করে। স্টেট অ্যান্ড সেন্ট্রালকে এই 3টি লিস্টের দ্বারা ইন্ডিয়ান কনস্টিটিউশন কী করে? পাওয়ার প্রদান করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 3টি লিস্টের দ্বারা ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেট অ্যান্ড সেন্ট্রালকে পাওয়ার ডিস্ট্রিবিউট করে। আর আর্টিকেল যদি প্রশ্ন করে কোন কোন আর্টিকেলের আন্ডারে পড়ে, তা হচ্ছে 245 অ্যান্ড 246। এই 245 আর্টিকেল অ্যান্ড 246 আর্টিকেলের আন্ডারে ইন্ডিয়ান কনস্টিটিউশন এই 3টি লিস্টের দ্বারা স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টকে পাওয়ার প্রদান করে। নাম্বার 1 কনসেপ্ট আমরা দেখলাম। তারপর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে 3 ধরনের ইমার্জেন্সি রয়েছে। এই 3 ধরনের ইমার্জেন্সি আমাদের জানা প্রয়োজন, যা এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, ইম্পর্টেন্ট আমাদের জন্য। বিলকুল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে 3 ধরনের ইমার্জেন্সি থেকে। নাম্বার 1 আমরা সবাই জানি ন্যাশনাল ইমার্জেন্সি। 3 ধরনের ইমার্জেন্সি, তা হচ্ছে নাম্বার 1, there are 3 types of emergencies in Indian Constitution. Indian Constitutionের মধ্যে বলতে পারেন there are 3 types of, শর্টকাট লেখা নেই, 3 types of emergencies. ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে 3 ধরনের ইমার্জেন্সি রয়েছে। নাম্বার 1 হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি। আর এই ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের কোন আর্টিকেল আমাদেরকে দেয়, অর্থাৎ ইমার্জেন্সিগুলো লাগু করার ক্ষমতা কার হাতে রয়েছে? এই জায়গায় একটি প্রশ্ন আসতে পারে যে ইমার্জেন্সি যে লাগু করা হয় স্টেটের উপরে, ন্যাশনাল ওয়াইজ ইমার্জেন্সি লাগু করা হয়, এক্সটার্নাল ইন্টারনাল অ্যাফেয়ার হতে পারে। তা কোন কতটি আমরা দেখেছি কতটি তা ইমার্জেন্সি রয়েছে, তা হচ্ছে 3টি। একটি হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, একটি হচ্ছে একটি হচ্ছে স্টেট ইমার্জেন্সি, আর একটি হচ্ছে আমরা দেখেছি যে ফাইন্যান্স ইমার্জেন্সি। টোটাল হচ্ছে 3 ধরনের ইমার্জেন্সি। তো 3 ধরনের ইমার্জেন্সির মধ্যে থেকে আমরা দেখেছি ন্যাশনাল ইমার্জেন্সি কোন আর্টিকেল প্রদান করে, কোন আর্টিকেলের দ্বারা ন্যাশনাল ইমার্জেন্সি হয়। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় এই জায়গার মধ্যে এই ইমার্জেন্সিগুলো লাগু করার ক্ষমতা কার হাতে রয়েছে, এই ইমার্জেন্সিগুলো লাগু করার ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টের হাতে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে এই ইমার্জেন্সিগুলো লাগু করার ক্ষমতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে প্রশ্ন ক্রিয়েট হতে পারে, এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এই জায়গার মধ্যে প্রশ্নটি ক্লিয়ার করবেন, এক্সামে আসার সম্ভাবনা বিলকুল রয়েছে। তো এই ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল হচ্ছে 352, আর্টিকেল 352 আর্টিকেলের আন্ডারে ন্যাশনাল ইমার্জেন্সি ক্রিয়েট করা হয়। আমরা এই জায়গায় ছিলাম ন্যাশনাল ইমার্জেন্সি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মতে 3 ধরনের ইমার্জেন্সি লাগু করা যায়, তা পাওয়ার হচ্ছে প্রেসিডেন্টের হাতে। প্রশ্ন করতে পারে যে কে ইমার্জেন্সি লাগু করেন, তা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের আর্টিকেল 352 বলছে যে একজন প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, তিনি কী করতে পারেন, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করতে পারেন। তারপর আমাদের হচ্ছে স্টেট ইমার্জেন্সি, তা হচ্ছে কোন আর্টিকেল আমাদেরকে বলছে, 354, আর্টিকেল 354 আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা কনস্টিটিউশন থেকে জানছি যে আর্টিকেল 340-র আন্ডারে ইন্ডিয়ান প্রেসিডেন্ট কী করতে পারেন, তিনি স্টেটের মধ্যে ইমার্জেন্সি লাগু করতে পারেন। তারপর হচ্ছে আমাদের আর্টিকেল 360 আন্ডারে ফাইন্যান্সের ইমার্জেন্সি লাগু করা যায়, তা হচ্ছে আর্টিকেল 360, মনে রাখবেন, প্রেসিডেন্টকে পাওয়ার প্রদান করে আর্টিকেল 360 যে ফাইন্যান্সের কারণে যাতে ইমার্জেন্সি লাগু করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ইমার্জেন্সি থেকে কনসেপ্ট, কিন্তু এই শেষ নয়, এই জায়গায় আমরা জাস্ট বেসিক শুরু করলাম। এখন দেখব আমাদের ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি কয়টি হয়েছিল, এই জায়গা থেকে প্রশ্ন তৈরি হতে পারে। আর দ্বিতীয়ত স্টেট ইমার্জেন্সি, আমাদের যেহেতু আসাম রিলেটেড এক্সাম, আসামের স্টেট ইমার্জেন্সি দেখব। আর মনে রাখবেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত ভারতবর্ষের মধ্যে কোনো প্রকারের ফাইন্যান্স ইমার্জেন্সি লাগু করা হয়নি।
ফাইন্যান্স ইমার্জেন্সি লাগু করার প্রয়োজনও হয়নি আর তা লাগু করাও হয়নি, তা হচ্ছে ফাইন্যান্স ইমার্জেন্সি। যদিও এক্সামের মধ্যে আসে যে কোন এমার্জেন্সিটি এখন অবধি পর্যন্ত ভারতবর্ষের মধ্যে লাগু করা হয়নি, তা হচ্ছে কি ফাইন্যান্স ইমার্জেন্সি, মনে রাখবেন তা লাগু করা হয়নি। এখন আমরা একে একে কনসেপ্ট ক্লিয়ার করি। ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি অ্যান্ড আমাদের কয়টি ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছে ভারতবর্ষের মধ্যে, কয়টি স্টেট ইমার্জেন্সি হয়েছে তা আমরা দেখি। কী কী প্রশ্ন হতে পারে, কী কী কনসেপ্ট রয়েছে তা ক্লিয়ার করি। প্রথমে আমরা স্টেট ইমার্জেন্সি দেখি। স্টেট ইমার্জেন্সি যদি আমরা দেখি তাহলে হবে আসামের মধ্যে স্টেট ইমার্জেন্সি লাগু হয়েছে 4 বার। আসামের মধ্যে স্টেট ইমার্জেন্সি লাগু হয়েছে 4 বার, মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে 1979 টু 1980 অবধি পর্যন্ত একটি ইমার্জেন্সি লাগু হয়েছিল। 12 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর টু 5 ডিসেম্বর অবধি পর্যন্ত ছিল, অর্থাৎ 12 ডিসেম্বর 1979 থেকে নিয়ে 5 ডিসেম্বর 1980 অবধি পর্যন্ত ছিল। টোটাল ডেজ ছিল, এক্সামের মধ্যে ডেজ আস্কিং করে, এই জন্য মনে রাখবেন। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে টোটাল ডেজ ছিল 359 ডেজ। সেকেন্ড কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। থার্ড কনসেপ্ট হচ্ছে আস্কিং করতে পারে যে যখন ফার্স্ট ইমার্জেন্সি লাগু করা হয় আসামের মধ্যে, তখন আসামের মুখ্যমন্ত্রী অর্থাৎ আসামের সিএম কে ছিলেন, চিফ মিনিস্টার কে ছিলেন। তো এর পূর্বে আমরা দেখি ইন দ্য ইয়ার 1977-এ একটি কনসেপ্ট আরেকটি কনসেপ্টকে নিয়ে আসে যে এই কনসেপ্টটি আলোচনা করতে হবে, এই জন্য বলে দিচ্ছি। 1977-এ কী করা হয়, জনতা পার্টি বলে একটি দল, জনতা পার্টি স্টাবলিশ করা হয়। এই জনতা পার্টি কংগ্রেসের এগেনস্টে স্টাবলিশ করা হয়। তখন কিন্তু কংগ্রেস একচেটিয়া রুল করছিল ভারতবর্ষের মধ্যে 1977 অবধি পর্যন্ত, 1951 থেকে নিয়ে। তো 1977-এ জনতা পার্টি ক্রিয়েট করা হয়। আর ইন দ্য ইয়ার 1978-এ জনতা পার্টি থেকে মোরারজি দেশাই উনি ভারতবর্ষের পিএম হন, ফার্স্ট নন কংগ্রেসীয় প্রধানমন্ত্রী। তো এই এক্সামের মধ্যে এই জায়গাতে প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট নন কংগ্রেসীয়, কংগ্রেস ছাড়া কে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি হচ্ছেন মোরারজি দেশাই। কখন হয়েছিলেন, তা হচ্ছে 1978-এ হয়েছিলেন। যদি প্রশ্ন করে কোন পার্টি থেকে হয়েছিলেন, ওনার পার্টি হচ্ছে জনতা পার্টি, মনে রাখবেন। তারপর এই জায়গায় আমাদের আর জানা কি রয়েছে, আর জানা রয়েছে 1978-এ যেভাবে সেন্ট্রালের মধ্যে মোরারজি দেশাই পিএম হয়েছিলেন, সেম তেমনিভাবে আসামের মধ্যেও নন কংগ্রেসীয় চিফ মিনিস্টার হয়েছিলেন, সিএম হয়েছিলেন। সিএম ছিলেন, মনে রাখবেন, গোলাপ বরবরা। প্রশ্ন করতে পারে ফার্স্ট আসামের চিফ মিনিস্টার কে ছিলেন, নন কংগ্রেসীয় চিফ মিনিস্টার কে ছিলেন, তিনি হচ্ছেন গোলাপ বরবরা। যদি বলে নন কংগ্রেসীয় চিফ মিনিস্টার কে ছিলেন ফার্স্ট আসামের, তা হবে গোলাপ বরবরা। আর যদি বলে আসামের ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিলেন, তা হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ। সেকেন্ড প্রাইম মিনিস্টার কে ছিলেন, সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিলেন আমরা সবাই জানি বিমলা প্রসাদ চালিহা ছিলেন থার্ড, অ্যান্ড মেহেদি ছিলেন, অর্থাৎ কী নাম ছিল, বিষ্ণুরাম মেহেদি ছিলেন সেকেন্ড সিএম, চিফ মিনিস্টার অফ আসাম, অ্যান্ড থার্ড চিফ মিনিস্টার ছিলেন বিমলা প্রসাদ চালিহা। যেহেতু আমরা চিফ মিনিস্টার নিয়ে আলোচনা করছি, এই জায়গা থেকে দুইটি প্রশ্ন আপনাদেরকে বলে দিই। একটি প্রশ্ন তৈরি হতে পারে যে যখন 5 ইয়ার্স প্ল্যান তৈরি করা হয়েছিল, 5 ইয়ার্স প্ল্যান ভারতবর্ষের মধ্যে, তখন আসামের প্রাইম মিনিস্টার কে ছিলেন। ভারতবর্ষের মধ্যে যখন 5 ইয়ার্স প্ল্যান তৈরি করা হয় ইন দ্য ইয়ার 1951-এ, আমরা সবাই জানি 1951-এ 5 ইয়ার্স প্ল্যান তৈরি করা হয়েছিল। আর এই 5 ইয়ার্স প্ল্যান যখন তৈরি করা হয়, তখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, আমরা সবাই জানি, উনি প্ল্যানটি নিয়ে এসেছিলেন। আর আসামের সিএম ছিলেন, মনে রাখবেন, তখন এই বিমলা প্রসাদ মেহেদি ছিলেন, বিষ্ণুরাম মেহেদি ছিলেন। প্রশ্ন করতে পারে 5 ইয়ার প্ল্যান্স যখন তৈরি করা হয় তখন আসামের চিফ মিনিস্টার কে ছিলেন, তখন বিষ্ণুরাম মেহেদি ছিলেন, মনে রাখবেন। ইন দ্য ইয়ার 1950 অবধি পর্যন্ত গোপীনাথ বরদলৈ ছিলেন, আর 51 থেকে
50-র শেষের দিক থেকে নিয়ে বিমলা প্রসাদ চালিহা ছিলেন। আরেকটি প্রশ্ন এই জায়গায় তৈরি করতে পারে, আমরা দেখেছি আসামের মধ্যে ল্যাঙ্গুয়েজ বিল এসেছিল 1960-তে। আসামের মধ্যে ল্যাঙ্গুয়েজ বিল এসেছিল 1960-তে। আর এই 1960-তে ল্যাঙ্গুয়েজ বিল যখন আনা হয়েছিল তখন প্রশ্ন করা হয় যে কোন কোন চিফ মিনিস্টার অফ আসাম ল্যাঙ্গুয়েজ বিল নিয়ে এসেছিলেন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বিলটি কোন চিফ মিনিস্টারের ডিউরিংয়ে আনা হয়েছিল আসামের মধ্যে বা পাস হয়েছিল ইন দ্য ইয়ার 1960-তে, তা হচ্ছে বিমলা প্রসাদ চালিহা। কত নম্বর সিএম ছিলেন আসামের? তিনি হচ্ছেন তৃতীয় সিএম, অর্থাৎ চিফ মিনিস্টার অফ আসাম, তৃতীয় চিফ মিনিস্টার অফ আসাম ছিলেন বিমলা প্রসাদ চালিহা। তো এই জায়গা থেকে আমাদের স্মল আরও কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার হলো। তো আমরা এই জায়গায় ছিলাম যে যদি বলে ফার্স্ট নন কংগ্রেসীয় চিফ মিনিস্টার আসামের কে ছিলেন, তিনি হচ্ছেন গোলাপ বরবরা। মনে রাখবেন কে ছিলেন? গোলাপ বরবরা। আর কত সনে হয়েছিল, অর্থাৎ ইন দ্য ইয়ার 1978-এ নন কংগ্রেসীয় কোন পার্টি থেকে হয়েছিলেন? জনতা পার্টি থেকে হয়েছিলেন। আর সেন্ট্রালের মধ্যে পিএম হয়েছিলেন মোরারজি দেশাই। তো আমরা এই জায়গার কনসেপ্ট জানলাম। কেন এই কনসেপ্টটি আমাদের প্রয়োজন? এই কনসেপ্টটি এই জন্য প্রয়োজন যে 1979 থেকে 1980 দেখতে পাচ্ছেন, এই 78 এরপরে 79, তো 79 চলে এসেছে 1978 পর্যন্ত ফার্স্ট ইমার্জেন্সি লাগু হয়েছিল আসামের মধ্যে। আর এই ফার্স্ট ইমার্জেন্সি লাগু হয়েছিল, সবথেকে লংগেস্ট ইমার্জেন্সি হচ্ছে এই ইমার্জেন্সিটি 1979 থেকে 1980 পর্যন্ত। প্রশ্ন করতে পারে আসামের মধ্যে সবথেকে লংগেস্ট ইমার্জেন্সি কতদিন চলছিল, তা হচ্ছে 359 ডেজ। কোন সনে হয়েছিল? তা হচ্ছে 1979 থেকে নিয়ে 1980 অবধি পর্যন্ত চলছিল। যদি প্রশ্ন করে এই ফার্স্ট ইমার্জেন্সির সময়ে আসামের সিএম কে ছিলেন, সিএম অফ আসাম অর্থাৎ চিফ মিনিস্টার কে ছিলেন, তিনি হচ্ছেন মনে রাখবেন যোগেন্দ্রনাথ হাজারিকা। যোগেন্দ্রনাথ হাজারিকা। এখন বলবেন স্যার আপনি বললেন 1978-এ গোলাপ বরবরা ছিলেন চিফ মিনিস্টার, ফার্স্ট নন কংগ্রেসীয় চিফ মিনিস্টার হয়েছিলেন। তো নেক্সট ইয়ার 1977-এ কীভাবে 1979-এ কীভাবে হয়ে যান যোগেন্দ্রনাথ বরবরা? এই জন্য আপনাদের সাথে এই কনসেপ্টটি আলোচনা করলাম, যাতে আপনাদের কনফিউশন ক্রিয়েট না হয়। কেননা আপনারা এমসিকিউ যারা পড়বেন, এমসিকিউতে দেখবেন 1978-এ ফার্স্ট নন কংগ্রেসীয় চিফ মিনিস্টার অফ আসাম ছিলেন গোলাপ বরবরা। আর আবার দেখবেন যখন আপনারা ফার্স্ট ন্যাশনাল ইমার্জেন্সি পড়বেন বা ফার্স্ট স্টেট ইমার্জেন্সি পড়বেন আসামের, যে লাগু হয়েছিল 1979-এ, তা দেখবেন আবার তখনকার চিফ মিনিস্টার ছিলেন যোগেন্দ্রনাথ হাজারিকা। তখন এই জায়গায় আপনাদের কনফিউজ ডাউট ক্রিয়েট হবে। এই ডাউটটি ভেঙে দেওয়ার জন্য আমি এই কথাটি আলোচনা করলাম। অর্থাৎ স্বাভাবিক ডাউট হতেই পারে 1978-এ যখন নন কংগ্রেসীয় সিএম চিফ মিনিস্টার অফ আসাম গোলাপ বরবরা হন, কিন্তু তিনি 1 বছরের বেশি চিফ মিনিস্টার থাকতে পারেননি, অর্থাৎ এরপর ডাইরেক্টলি যোগেন্দ্রনাথ হাজারিকা হয়ে যান। এই জন্য গোলাপ বরবরা এই জায়গার নামটি আসেনি, যোগেন্দ্রনাথ হাজারিকার নামটি এসেছে। তো আপনারা এই জায়গাটি ক্লিয়ার করবেন। তারপর সেকেন্ড আমাদের আসাম স্টেটের মধ্যে যে ইমার্জেন্সি লাগু হয়েছিল তা হচ্ছে 1981 থেকে নিয়ে 1982 অবধি পর্যন্ত চলছিল। তার টোটাল ডেজ ছিল 197 ডেজ, মনে রাখবেন 97 ডেজ। আর তখনকার সময়ে যদি প্রশ্ন করে কে চিফ মিনিস্টার ছিলেন, তিনি হচ্ছে সৈয়দা আনোয়ারা তৈমুর। তৈমুর বা তৈমুরা। তো সৈয়দা আনোয়ারা তৈমুর ছিলেন চিফ মিনিস্টার। কে ছিলেন? চিফ মিনিস্টার, সিএম ছিলেন অফ আসাম। কোন সময়ে? যখন 1981 থেকে 1982 অবধি পর্যন্ত যে ইমার্জেন্সি লাগু হয়েছিল 197 ডেজের জন্য, তখন চিফ মিনিস্টার অফ আসাম ছিলেন সৈয়দা আনোয়ারা তৈমুর। এই আনোয়ারা তৈমুর থেকে আরও 1-2টি প্রশ্ন মনে রাখবেন। যদি প্রশ্ন করে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ আসাম, আসামের ফার্স্ট ওমেন চিফ মিনিস্টারকে ছিলেন, তিনি হচ্ছেন সৈয়দা আনোয়ারা তৈমুর। যদি প্রশ্ন করে ফার্স্ট অ্যান্ড লাস্ট এখন অবধি পর্যন্ত আসামের ওমেন চিফ মিনিস্টার কে ছিলেন, তিনি হচ্ছেন সৈয়দা আনোয়ারা তৈমুর। অর্থাৎ উনি ফার্স্ট অ্যান্ড লাস্ট ছিলেন এখন অবধি পর্যন্ত। ওনার পর থেকে এখন অবধি পর্যন্ত কোনো ওমেন চিফ মিনিস্টার আসামের মধ্যে হতে পারেননি। ভবিষ্যতে হলে ওনার রেকর্ড ব্রেক হবে, না হয় এখন অবধি পর্যন্ত উনি ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার। তারপর উনি ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার আসামের মধ্যে। অ্যান্ড অলসো যদি বলে মুসলিম চিফ মিনিস্টার ও সৈয়দা আনোয়ারা তৈমুর ছিলেন। যদি বলে ফার্স্ট আসামের মধ্যে মুসলিম চিফ মিনিস্টার ওমেন কে ছিলেন, তা হচ্ছে সৈয়দা আনোয়ারা তৈমুর। এই জায়গা থেকে অনেকগুলি প্রশ্ন তৈরি হতে পারে। তারপর থার্ড ইমার্জেন্সি আসামের মধ্যে লাগু হয়েছিল 1982 থেকে নিয়ে
1983 অবধি পর্যন্ত। আর এই ইমার্জেন্সির মধ্যে টোটাল ডেজ ছিল 300, মনে রাখবেন 45 ডেজ। আর তখন চিফ মিনিস্টার সেম ছিলেন আনোয়ারা তৈমুর। তারপর সর্বশেষ যে ইমার্জেন্সি লাগু হয়েছিল আমার আসামের মধ্যে, চতুর্থতম ইমার্জেন্সি, তা হচ্ছে 1990 থেকে নিয়ে 1991 অবধি পর্যন্ত। টোটাল ডেজ ছিল 214 ডেজ। আর তখনকার সিএম ছিলেন, মনে রাখবেন, প্রফুল্ল কুমার মহন্ত। তো আমরা ইমার্জেন্সি থেকে আসামের ইমার্জেন্সি কয়টি লাগু হয়েছিল? 4টি লাগু হয়েছিল। ফার্স্ট থেকে লাস্ট অবধি পর্যন্ত আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছি। চিফ মিনিস্টার কে ছিলেন, কত দিন ছিল। যদি প্রশ্ন করে সবথেকে লং ইমার্জেন্সি আসামের মধ্যে কোনটি ছিল, তা হচ্ছে 1979 থেকে 1980 অবধি পর্যন্ত 359 ডেজ দেখতে পাচ্ছেন। আর যদি বলে সবথেকে শর্ট, তা হবে 1981 থেকে 1982 পর্যন্ত, তা ছিল অনলি 197 ডেজের জন্য। তো স্টেট ইমার্জেন্সি আমরা এই জায়গায় ক্লিয়ার করে নিলাম। যদি প্রশ্ন করে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি কোন স্টেটের মধ্যে স্টেট ইমার্জেন্সি লাগু করা হয়েছে, মনে রাখবেন, যদি এইভাবে প্রশ্ন করে তাহলে হবে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি মণিপুরের মধ্যে 1951 থেকে নিয়ে 2019 অবধি পর্যন্ত, অর্থাৎ 1951 থেকে নিয়ে 2019 অবধি পর্যন্ত সব থেকে বেশি যদি কোনো স্টেটের মধ্যে স্টেট ইমার্জেন্সি লাগু করা হয়, তা হচ্ছে মণিপুরের মধ্যে। এই কথাটি মনে রাখবেন যদি প্রশ্নের মধ্যে আসে যে কোন স্টেটের মধ্যে টিল নাও পর্যন্ত সব থেকে বেশি ইমার্জেন্সি লাগু করা হয়েছে, স্টেট ইমার্জেন্সি, তা হচ্ছে মণিপুরের মধ্যে। এখন আমরা দেখি আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি যে 3টি রয়েছে তা কী কী। ন্যাশনাল ইমার্জেন্সি টোটাল ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি 3টি হয়েছিল। ফাইন্যান্স ইমার্জেন্সি একটিও হয়নি এখন অবধি পর্যন্ত, নৌবত আসেনি যে এই ফাইন্যান্স ইমার্জেন্সি লাগু করার জন্য। আর আশা করি, দোয়া রাখি যাতে ভারতবর্ষের মধ্যে কখনও এইভাবে ফাইন্যান্স ইমার্জেন্সি না আসে। তো ন্যাশনাল ইমার্জেন্সি ভারতবর্ষের মধ্যে 3 টাইম লাগু হয়েছিল। নাম্বার 1 হচ্ছে 1962-তে। 1962-তে আমরা জানি একটি গ্রেট ইভেন্ট হয়েছিল আমাদের ভারতবর্ষের মধ্যে। গ্রেট ইভেন্ট ঘটনা কী হয়েছিল? 1962-তে ইন্ডিয়া ভার্সাস চায়না ওয়ার হয়েছিল। ইন্ডিয়া ভার্সাস চায়না ফার্স্ট ওয়ার হয়েছিল, অর্থাৎ ইন্ডিয়া এবং চায়নার মধ্যে প্রথম ওয়ার হয়েছিল কোন সনে? তা হচ্ছে 1962-তে। আর এই 1962-তে ফার্স্ট ওয়ার যখন হয়, তখন 1962-তে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। এই কথাটি মনে রাখবেন। যেহেতু চায়নার ওয়ার এসেছে, তাহলে আমরা দেখে নিই চায়নার সাথে কতটি ওয়ার হয়েছিল ভারতবর্ষের। ইন্ডিয়া ভার্সাস চায়না টোটাল 3টি ওয়ার হয়েছিল, মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে 1962, নাম্বার 2 হচ্ছে 1967, আর নাম্বার 3 হচ্ছে 1987, মনে রাখবেন। 1987 তো চায়নার সাথে হয়নি, অর্থাৎ চায়নার সাথে হয়েছিল 1962, 67 হবে না, 67, 87 3টি। আর 1999-এ পাকিস্তানের সাথে হয়েছিল। ইয়েস, কার্গিল ওয়ার পাকিস্তানের সাথে হয়েছিল। তো চায়নার সাথে টোটাল ভারতবর্ষের 3টি ওয়ার হয়েছিল। নাম্বার 1 হচ্ছে 1962, নাম্বার 2 হচ্ছে 1967, আর নাম্বার 3 হচ্ছে 1987। এই 3টি ওয়ার ভারত এবং পাকিস্তানের মধ্যে, চায়নার মধ্যে হয়েছিল। তারপর ফার্স্ট ইমার্জেন্সি আমরা দেখে নিয়েছি। সেকেন্ড ইমার্জেন্সি হয়েছিল 1971-এ। তখন ওয়ার হয়েছিল ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান।
ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে 1971 যখন ওয়ার হয় তখন ভারতবর্ষের মধ্যে সেকেন্ড টাইম ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। যদি প্রশ্ন করে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ফার্স্ট ওয়ার কোন হয়েছিল, এই ওয়ারটি কিন্তু ফার্স্ট ওয়ার নয়। ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান যদি আমরা দেখি, ইন্ডিয়া ভার্সাস পাকিস্তানের মধ্যে টোটাল 4টি ওয়ার হয়েছিল, মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে 1947 টু 1948, এই সময় একটি ওয়ার হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। সেকেন্ড হচ্ছে 1965 হয়েছে। থার্ড হচ্ছে 1971 হয়েছে। আর ফোর্থ আমরা সবাই জানি কার্গিল ওয়ার, সবার জানা মে মাসের মধ্যে হয়েছিল, 1999 হয়েছে। যদি বলে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ফার্স্ট ওয়ার কোন হয়েছিল, 1947 টু 1948, তারপর সেকেন্ড ওয়ার হয়েছিল 1965, থার্ড ওয়ার হয়েছিল 1971, আর ফোর্থ ওয়ার হয়েছিল 1999, সর্বশেষ ওয়ার হয়েছিল 1999, যাকে আমরা কার্গিল ওয়ার বলে জানি। এই হচ্ছে আমাদের ওয়ার থেকে কনসেপ্ট। তো এই যে 1971 ওয়ারটি হচ্ছে কত নম্বর ওয়ার, 3র্ড ওয়ার। অর্থাৎ 1971 ইন্ডিয়া ভার্সাস পাকিস্তানের মধ্যে ওয়ার হয় এবং ভারতবর্ষের মধ্যে সেকেন্ড টাইম ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। যদি প্রশ্ন করে ভারতবর্ষের মধ্যে সেকেন্ড টাইম যখন ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয়েছিল, তা এই ওয়ারটি কততম ওয়ার, তা হচ্ছে 3র্ড ওয়ার পাকিস্তানের সাথে। আর এই ওয়ারের রেজাল্ট স্বরূপ আমরা জানি 1972-তে ভারতবর্ষ ইস্ট পাকিস্তানের সাথ দিয়ে ওয়েস্ট পাকিস্তানের সাথ দিয়েছিল, অর্থাৎ তা বাংলাদেশ ক্রিয়েট হয়েছিল। ভারতবর্ষের তখন প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। যদি প্রশ্ন করে 1962 কে প্রাইম মিনিস্টার ছিলেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি বলে দিচ্ছি 1971 কে প্রাইম মিনিস্টার ছিলেন, ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন যখন ইমার্জেন্সি লাগু করা হয়। আর 1962 কে প্রাইম মিনিস্টার ছিলেন, আপনাদের জন্য আমি ছেড়ে দিলাম, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে স্যার 1962-তে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার কে ছিলেন। তারপর সর্বশেষ থার্ড যে ইমার্জেন্সি লাগু করা হয়েছিল ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি, তা হচ্ছে 1975-এ যে ইমার্জেন্সি লাগু করেছিলেন ইন্দিরা গান্ধী, যাকে আয়রন লেডি অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের আয়রন লেডি। এই 1975-এর ইমার্জেন্সি ছিল এক্সটার্নাল নয়, ইন্টারনাল প্রবলেমেটিক সিচুয়েশনের কারণে 1975-এ তৃতীয়বার ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। তো আমরা দেখলাম কতবার ইমার্জেন্সি লাগু করা হয়েছে। এই যে 1962 তা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার, 1971 এক্সটার্নাল অ্যাফেয়ার, কিন্তু 1975-এর এই ইমার্জেন্সি লাগুটি হচ্ছে ইন্টারনাল অ্যাফেয়ার। তো আশা করি আপনারা এই ন্যাশনাল ইমার্জেন্সি থেকে ইন্ডিয়া ভার্সাস চায়না ওয়ার, তারপরে ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান ওয়ার, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে অগ্রসর হব। এর পূর্বে একটু জল পান করে নিই। আমাদের আশা করি এই জায়গা থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, কোনো ডাউট নেই। ন্যাশনাল ইমার্জেন্সি থেকে স্টেট ইমার্জেন্সি থেকে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা যেহেতু ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে রয়েছিলাম, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আরও 2-3টি পয়েন্ট আমরা দেখি। আসামকে স্পেশাল প্রভিশন দিয়েছে আর্টিকেল 371 বি। মনে রাখবেন, কখনো এক্সামে আসতে পারে যে হুইচ আর্টিকেল গেভ স্পেশাল প্রভিশন স্টেট অফ আসাম। স্টেট অফ আসামকে, অর্থাৎ স্টেট আসামকে স্পেশাল প্রভিশন কোন আর্টিকেলের দ্বারা দেওয়া হয়েছে, তা হচ্ছে 371 বি। মনে রাখবেন এই কথাটি। তারপর হচ্ছে আমাদের নিউ কনসেপ্ট ক্লিয়ার করা দরকার এই জায়গা থেকে। 6 শিডিউলের মধ্যে অ্যাকর্ডিং টু 6 শিডিউল, 3টি এই 6 শিডিউলের আন্ডারে, অর্থাৎ আমরা জানি যে ট্রাইবেল জাতিদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন দিয়েছে। অর্থাৎ এই 6 শিডিউলের মধ্যে ট্রাইবেল জাতিদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন দিয়েছে ট্রাইবেল জাতিদেরকে। ওই জায়গাগুলো আমাদের প্রয়োজন। অর্থাৎ ট্রাইবেল এরিয়ার মানুষদেরকে 6 শিডিউলের আন্ডারে কি দেওয়া হয়েছে, স্পেশাল প্রভিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে। এই স্পেশাল প্রভিশন থেকে এক্সামে কোশ্চেন তৈরি হতে পারে। তো প্রথমে দেখি কোন কোন এরিয়ার মানুষদেরকে দিয়েছে। নাম্বার 1 হচ্ছে আসাম,
নাম্বার 2 হচ্ছে ত্রিপুরা, নাম্বার 3 হচ্ছে মেঘালয়া, আর নাম্বার 4 হচ্ছে মিজোরাম। তো এই 3টি এরিয়ার আসাম স্টেটের যে জায়গার মধ্যে ট্রাইবেলরা জনজাতিরা বসবাস করেন ওই জায়গার মানুষদেরকে 6 শিডিউলের আন্ডারে কী দেওয়া হয়েছে, স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে। ত্রিপুরার এইরকম সেম ট্রাইবেল যে বা যারা রয়েছেন তাদেরকে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন দিয়েছে। তারপর মেঘালয়া অ্যান্ড অলসো মিজোরামের এইভাবে ট্রাইবেল জাতিদেরকে, ট্রাইবেল এরিয়ার মানুষদেরকে স্পেশাল প্রভিশন পাওয়ার ক্ষমতা অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার দ্য 6th শিডিউল। এই কথাটি মনে রাখবেন। এই জায়গা থেকে অনেকটা প্রশ্ন তৈরি হতে পারে যে আসামের ট্রাইবেল জাতিদেরকে কোন শিডিউলের আন্ডারে পাওয়ার প্রদান করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, তা হচ্ছে 6th শিডিউল। যদি বলে কোন ধরনের পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। যদি বলে আর কোন কোন স্টেটে দেওয়া হয়েছে, মেঘালয়া, ত্রিপুরা, মিজোরাম। এই জায়গা থেকে আমি আর বলছি না, আপনারা বুঝতে পারছেন আমার কথার থেকে, এক্সপ্লেনেশন থেকে কতটা প্রশ্ন তৈরি হতে পারে। আসামের 3টি জায়গার মানুষদেরকে অটোনমাস কাউন্সিল তৈরি করার পাওয়ার দিয়েছে এই আন্ডার দ্য 6th শিডিউল। এই অটোনমাস কাউন্সিল থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। নাম্বার 1 হচ্ছে আমরা সবাই জানি বড়োল্যান্ড, বড়োল্যান্ড অটোনমাস কাউন্সিল। এই 6th শিডিউলের আন্ডারে তাদেরকে কি দেওয়া হয়েছে, স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে। তারপর সেকেন্ড হচ্ছে আমরা সবাই জানি ডিমা হাসাও, ডিমা হাসাও অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। আর তারপর আমরা জানি কার্বি আংলং, তার হচ্ছে কার্বি আংলং অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এই 3টি জায়গার মানুষদেরকে 3টি জায়গার মধ্যে কী দেওয়া হয়েছে, বড়োল্যান্ড, ডিমা হাসাও আর কার্বি আংলংয়ের স্পেশাল তাদেরকে প্রভিশন দেওয়া হয়েছে আন্ডার দ্য 6th শিডিউল। এই জায়গা থেকে এই প্রশ্নগুলো তৈরি হতে পারে, কনসেপ্ট ক্লিয়ার করবেন। তারপর আমরা চলে যাই ডাইরেক্টলি গভর্নরের মধ্যে। গভর্নর থেকে আমাদের প্রশ্ন ক্রিয়েট হবে, তাই গভর্নর থেকে আমরা জানি কী কী রয়েছে। তারপর আমরা পঞ্চায়েতি রাজের মধ্যে চলে যাব। পঞ্চায়েতি রাজ, তারপর আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। আজকের আসাম পলিটি থেকে বিলকুল যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আশা করি আমাদের কমপ্লিট হয়ে যাবে। গভর্নর, গভর্নর কে? গভর্নর থেকে যদি আমরা দেখি, নাম্বার 1 হচ্ছেন গভর্নর, হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অথবা চিফ এক্সিকিউটিভ হেড বলতে পারেন। আর কি হতে পারেন? গভর্নর হচ্ছেন কনস্টিটিউশনাল head of the state government. স্টেট গভর্নমেন্ট। তো আমরা দেখলাম যদি প্রশ্ন করে হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ হেড, তিনি হচ্ছেন গভর্নর। যদি প্রশ্ন করে কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট গভর্নমেন্টের কে, কনস্টিটিউশনাল হেড কে, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের কনস্টিটিউশনাল হেড কে। স্টেট গভর্নমেন্টের মধ্যে হেড হচ্ছেন চিফ মিনিস্টার, আমরা সবাই জানি। আর যদি গুড়িয়ে প্রশ্ন করে যে স্টেট গভর্নমেন্টের কনস্টিটিউশনাল হেড কে, তিনি হচ্ছেন গভর্নর। এই জায়গা থেকে আমাদের দুইটি কনসেপ্ট ক্লিয়ার হলো। এখন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে কি, এই গভর্নরকে কে অ্যাপয়েন্টেড করেন, কে অ্যাপয়েন্টমেন্ট করেন, অর্থাৎ কে কার্যে নিযুক্ত করেন। অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অ্যাপয়েন্টেড কে করেন, কার্যে নিযুক্ত কে করেন। যদি প্রশ্ন করে গভর্নরকে কে অ্যাপয়েন্টেড করেন, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2 কনসেপ্ট, যদি বলে গভর্নরকে কে ওথ পড়ান, অর্থাৎ শপথ কে নেন।
শপথ গ্রহণ কে করান? গভর্নরকে। মনে রাখবেন, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, হাইকোর্টের চিফ জাস্টিস শপথ গ্রহণ করান, চিফ জাস্টিস। সেকেন্ড কনসেপ্ট। থার্ড কনসেপ্ট যদি প্রশ্ন করে, গভর্নরের হেড কে? গভর্নরের হেড হচ্ছেন চিফ মিনিস্টার, সিএম। মনে রাখবেন, অর্থাৎ হেড অফ দ্য গভর্নর অফ এ স্টেট হচ্ছেন চিফ মিনিস্টার। হেড অফ দ্য গভর্নর অফ এ স্টেট চিফ মিনিস্টার। মনে রাখবেন, হেড অফ দ্য গভর্নর অফ এ স্টেট হচ্ছেন চিফ মিনিস্টার। তো আমরা দেখলাম এই জায়গা থেকে গভর্নর হচ্ছেন চিফ এক্সিকিউটিভ হেড, গভর্নর হচ্ছেন কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তারপর হচ্ছেন গভর্নরকে প্রেসিডেন্ট কী করেন? অ্যাপয়েন্টমেন্ট করেন। গভর্নরকে কে শপথ গ্রহণ করান? গভর্নরকে শপথ গ্রহণ করান চিফ জাস্টিস অফ হাইকোর্ট, হাইকোর্টের চিফ জাস্টিস গভর্নরকে শপথ গ্রহণ করান। আর গভর্নরের হেড হচ্ছেন, হেড অফ দ্য গভর্নর অফ এ স্টেট হচ্ছেন সিএম, চিফ মিনিস্টার। তারপর যদি বলে সিএমকে কে শপথ গ্রহণ করান? সিএমকে কে শপথ গ্রহণ করান? তা আনসার হবে গভর্নর। মনে রাখবেন, তা আনসার হবে গভর্নর। এই জায়গায় কনফিউশন রয়েছে, অনেক এমসিকিউ পড়ো, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, এই জন্য আলোচনা করছি। গভর্নর সিএমকে শপথ গ্রহণ করান। তারপর মনে রাখবেন, যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চান তাহলে এই গভর্নরকে ওনার সিট থেকে সরাতে পারবেন। অর্থাৎ গভর্নরের যে সিট রয়েছে, গভর্নরের টাইম পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। 5 ইয়ার্সের জন্য টাইম পিরিয়ড হচ্ছে গভর্নরের। আর এই 5 ইয়ার্সের মধ্যেই গভর্নরকে সরাতে পারবেন। কে সরাতে পারবেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি চান তাহলে গভর্নরকে ওনার অফিস থেকে, ওনার পোস্ট থেকে সরাতে পারবেন। কে সরাতে পারবেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আরেকটি কনসেপ্ট মনে রাখবেন। তারপর যে চিফ মিনিস্টার হবেন, আমি এগুলো আপনার বিলকুল মাইন্ড থেকে পিউরিফাই করে করে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের সাথে আলোচনা করছি। যে চিফ মিনিস্টার আমরা সবাই জানি উনি একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হয়ে থাকেন। অর্থাৎ একজন এমএলএ গিয়ে চিফ মিনিস্টার হতে পারেন। তো একজন এমএলএ চিফ মিনিস্টার হতে পারবেন। যদি আপনাদেরকে প্রশ্ন করি যে যদি একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার না হন তাহলে কি উনি চিফ মিনিস্টার হতে পারবেন? ওনাকে চিফ মিনিস্টার বানানো যেতে পারে? এর পূর্বে আরেকটি কনসেপ্ট আমাদের জানা প্রয়োজন, যে লেজিসলেটিভ মেম্বারের এই কাউন্সিলের মধ্যে, মনে রাখবেন এই পয়েন্টটি, লেজিসলেটিভ কাউন্সিল বা লেজিসলেচারের মধ্যে, এই অ্যাসেম্বলির মধ্যে যে বুট ইলেকশন কন্ডাক্ট করানো হয়, কে ইলেকশন টু কন্ডাক্ট করান? এক্সামের মধ্যে আসে, বিলকুল গুড়িয়ে পেঁচিয়ে এগুলি প্রশ্ন করে। তা হচ্ছেন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। অর্থাৎ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। মনে রাখবেন, এই লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ কে মুখ্যমন্ত্রী হবেন, এই জায়গায় বুট কন্ডাক্ট করানো হয়। এই জায়গার মধ্যে যে বুট ইলেকশন কন্ডাক্ট করানো হয়, অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে যাব বুট করানো হয়, অর্থাৎ শুধু মেম্বার হবেন তা নয়, লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে, লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে যে বুটটি করানো হয় তা হচ্ছে কে করেন? ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া করিয়ে থাকেন। তারপর যদি একজন লেজিসলেটিভ, আমি ওই কথার মধ্যে ছিলাম, যদি একজন ব্যক্তি লেজিসলেটিভ মেম্বারের কোনো একজন সদস্য না হন তাহলে ওনাকে সিএম বানানো যেতে পারে। মনে রাখবেন, উনি সিএম হতে পারবেন। লেজিসলেটিভ অ্যাসেম্বলির যদি মেম্বার না হন তাহলে উনি সিএম হতে পারবেন অনলি ফর 6 মান্থ। মনে রাখবেন, অনলি ফর 6 মান্থের মধ্যে ওনাকে সরাতে হবে, নতুন একজন সিএম, ইলেক্টেড সিএম নিয়ে আসতে হবে। ওনাকে প্রেসিডেন্ট কী করতে পারবে? সিএম বানাতে পারবে লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে। তারপর যদি প্রশ্ন আসে যে সিএম যিনি হন, এই সিএমের টাইম ডিউরেশন কী রয়েছে? অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের দ্বারা চিফ মিনিস্টারের কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো টাইম মেনশন করা হয়নি বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন। যদি প্রশ্ন আসে সিএমের টাইম পিরিয়ড রয়েছে কিনা, হ্যাঁ, সিএমের কোনো টাইম পিরিয়ড নেই। আনলিমিটেড হিসাবে একজন সিএম থাকতে পারেন একটি স্টেটের মধ্যে, যা ওনার বয়সে, অর্থাৎ ওনারে যোগ্য বাড়ায়। অর্থাৎ যদি ওনার বয়স ওল্ড হয়ে যায়, 90 হয়ে যায়, উনি যদি চলতে না পারেন, ফিরতে না পারেন, তাহলে তো উনি সিএমগিরি করতে পারবেন না। তো
তখন উনি অবসর গ্রহণ করবেন নিজের থেকে। কিন্তু কনস্টিটিউশনের কোনো প্রভিশন নেই, কোনো টাইমস রেগুলেশন নেই। যেমন যারা লেজিসলেটিভ মেম্বার রয়েছেন, এমএলএ রয়েছেন, ওনাদের টাইম সময় হচ্ছে 5 ইয়ার্স আমরা জানি, কিন্তু সিএমের কোনো টাইম নেই। সিএম যতদিন চাইবেন ততদিন থাকতে পারবেন। কিন্তু যদি আদার্স থেকে, লেজিসলেটিভ মেম্বার থেকে না হয়ে আদার্স থেকে যদি কাউকে সিএম বানানো হয়, তাহলে অনলি ফর 6 মান্থের মধ্যে সিএম 6 মান্থের জন্য সিএম হতে পারবেন, তারপর উনি আর সিএম থাকতে পারবেন না। এখন আমরা দেখব পঞ্চায়েতি রাজ সিস্টেম নিয়ে আলোচনা করব। পঞ্চায়েতি রাজ সিস্টেম নিয়ে আমাদের আলোচনা করব আমাদের ভারতবর্ষের মধ্যে। এর পূর্বে একটি কথা মনে রাখবেন, আসামের মধ্যে সর্বপ্রথম জিএসটি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট না, জিএসটি চালু করা হয়েছিল। এই জিএসটি আসামের মধ্যে ফার্স্ট চালু করা হয়েছিল 12 আগস্ট 2016-এ। প্রশ্ন আসতে পারে, যখন যে প্রশ্নটি আসে আমি আপনাদেরকে বলে দিই। জিএসটি কিন্তু আমাদের পলিটির সাথে সম্পর্কযুক্ত রয়েছে, অলসো ইকোনমিক্সের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু তার বলে দিচ্ছি প্রশ্নটি হয়তো অনেকের জানা থাকতে পারে, নাও থাকতে পারে। জিএসটি যদি বলে কোন স্টেটের মধ্যে, ভারতবর্ষের কোন স্টেটের মধ্যে ফার্স্ট টাইম জিএসটি লাগু করা হয়েছিল, তা হচ্ছে আসাম। আসামের মধ্যে জিএসটি লাগু করা হয়েছিল। কখন করা হয়েছিল? 12 আগস্ট 2016-এ। যদি বলে ভারতবর্ষের মধ্যে কখন হয়েছিল, ভারতবর্ষের মধ্যে সম্পূর্ণ কান্ট্রির মধ্যে জিএসটি লাগু হয়েছিল ইন্ডিয়ার মধ্যে 2007-এ। মনে রাখবেন 2017-এ সমগ্র ভারতবর্ষের মধ্যে জিএসটি লাগু হয়েছিল। কিন্তু এর পূর্বে 12 আগস্ট 2016-এ আসামের মধ্যে ফার্স্ট জিএসটি লাগু হয়েছিল। এক্সকিউজ মি। তো আমরা এই জায়গায় দেখেছি আসামের মধ্যে ফার্স্ট টাইম জিএসটি লাগু করা হয়েছিল, আর তারপর ভারতবর্ষের মধ্যে, সমগ্র ভারতবর্ষের মধ্যে জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এর পূর্বে আমরা দুইটি আর্টিকেল মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে 155 and 153। 155 and 153-এর মধ্যে দুইটি আর্টিকেল এই জন্য ইম্পর্টেন্ট। 155 বলছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি গভর্নমেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করবেন। যদি প্রশ্ন করে যে কোন আর্টিকেলের আন্ডারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্টকে স্টেটের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করেন, এই আর্টিকেল হচ্ছে 155। আর যদি বলে কোন আর্টিকেলের আন্ডারে, কোন আর্টিকেল বলছে দেয়ার শিল বি এ গভর্নর ইন ইচ স্টেট, অর্থাৎ প্রত্যেক স্টেটের মধ্যে একজন গভর্নর থাকবেন, কোন আর্টিকেল বলছে, তা হচ্ছে আর্টিকেল 153। অর্থাৎ প্রত্যেক স্টেটের মধ্যে একজন গভর্নমেন্ট থাকবেন, এই আর্টিকেল হচ্ছে 153। এই দুইটি আর্টিকেল আমার মনে আসলো, বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো মনে রাখবেন। এখন আমরা পঞ্চায়েতি রাজের দিকে চলে যাব। পঞ্চায়েত ইলেকশন আমরা সবাই জানি, আমাদের কিছুদিন পর পঞ্চায়েত ইলেকশন আসছে। বর্তমানে ত্রিপুরার মধ্যে কিছুদিন পূর্বে গিয়েছে। তো পঞ্চায়েত ইলেকশন, পঞ্চায়েতি রাজ অ্যাক্ট ফার্স্ট টাইম আসামের মধ্যে কখন ইমপ্লিমেন্ট করা হয়েছিল? বিলকুল ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা দেখি কী আমাদের কনসেপ্ট এই জায়গাতে ক্লিয়ার করতে হবে। আমাদের আসামের মধ্যে ফার্স্ট পঞ্চায়েতি রাজ অ্যাক্ট ইমপ্লিমেন্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 1948-এ। মনে রাখবেন, ইন দ্য ইয়ার 1948-এ। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে এই পঞ্চায়েতি রাজ যখন আসামের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়, তখন এই পঞ্চায়েতি রাজটি 2 টায়ার ছিল না 3 টায়ার ছিল? 2 টায়ার 3 টায়ার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 2 টায়ার অ্যান্ড 3 টায়ার কি? তো যখন 1948-এ ভেরি ফার্স্ট টাইম আসামের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয় পঞ্চায়েতি রাজ, এর পূর্বে অন্য স্টেটের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, যে ফার্স্ট আসামের মধ্যে হয়েছিল তা নয়, ফার্স্ট মেবি রাজস্থানের মধ্যে হয়েছিল। তো আসামের মধ্যে যখন ইমপ্লিমেন্ট করা হয় ফার্স্ট টাইম পঞ্চায়েতি রাজ অ্যাক্ট, তখন সনটি হচ্ছে 1948-এ। আর এই পঞ্চায়েতটি ছিল তখন 2 টায়ার। মনে রাখবেন 2 টায়ার। 2 টায়ার কি পরবর্তী সময় বুঝিয়ে দিচ্ছি। তারপর এই যে পঞ্চায়েতি রাজ একটি নিয়ে আসা হয়েছিল কোন আর্টিকেলের আন্ডারে, তা হচ্ছে আর্টিকেল 243।
মনে রাখবেন আর্টিকেল 243 সবটুকু কনসেপ্ট আপনাদের সাথে আমি আলোচনা করছি। 243 আর্টিকেলের আন্ডারে এই পঞ্চায়েতি রাজ একটি এসেছিল, বা যদি বলে পঞ্চায়েতি রাজ তা কোন আর্টিকেলের আন্ডারে রয়েছে, তা হচ্ছে 243 আর্টিকেলের মধ্যে রয়েছে। তারপর যদি প্রশ্ন করে পঞ্চায়েতি রাজের মধ্যে কয়টি সাবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল 29টি সাবজেক্ট ছিল। এগুলি প্রশ্ন ক্রিয়েট হয়, প্রশ্নের মধ্যে আসে পঞ্চায়েতি রাজের মধ্যে কয়টি সাবজেক্ট ছিল, 29 সাবজেক্ট ছিল। তারপর যদি প্রশ্ন করে ন্যাশনাল পঞ্চায়েত ডে অবজার্ভ করা হয়, ন্যাশনাল পঞ্চায়েত ডে অবজার্ভ করা হয় কোন দিনটির মধ্যে, তা হচ্ছে 24 এপ্রিল। আপনারা সবাই জানেন এক্সামের মধ্যে ডে থেকেও প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট ডে থেকে। আমি ইম্পর্টেন্ট ডে এর উপরে ক্লাস করেছি, অলরেডি এসএসটি ক্লাস রয়েছে, প্লেলিস্টে দেখতে পারেন। তারপর বন্দর থেকে আসে, বন্দরের উপর ক্লাস করেছি অলরেডি। স্টেডিয়াম থেকে আসে, স্টেডিয়ামের উপরে ক্লাস নিয়েছি। তারপরে মহাপুরুষদের সমাধিস্থল থেকে আসে, তাও ক্লাস অলরেডি রয়েছে, অ্যাভেলেবল রয়েছে, দেখতে পারেন। তারপর আমরা জানি এরোপ্লেন থেকে আসে, তারপরে ন্যাশনাল পার্কস থেকে আসে, সবটুকু ক্লাস প্রত্যেকটি টপিকে কভার করেছি। তো আজকে হচ্ছে আমাদের 3rd গ্রেডের শেষতম ক্লাস, এরপর আর কোনো ক্লাস হবে না, কেননা সানডে এক্সাম রয়েছে 15 সেপ্টেম্বরে। আর আমি মনে করি সিলেবাস সম্পূর্ণ হয়ে গিয়েছে, বিলকুল আর কোনো একটিও পয়েন্ট থাকেনি। জাস্ট পলিটি থেকে কোনো আলোচনা করেছিলাম না, তাই আজকে আলোচনা করছি। তাই আমি বলে দিচ্ছি, যদি আপনারা যারা 4th গ্রেডের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখন অবধি পর্যন্ত নেক্সট মান্থের 27 অবধি পর্যন্ত সময় রয়েছে। যদি আপনারা চান যে আমি আরও আপনাদের জন্য ইম্পর্টেন্ট ক্লাস তৈরি করি, যেমন স্পোর্টস থেকে, ট্রফি থেকে যদি ক্লাস তৈরি করার ইচ্ছুক হন, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, এই ক্লাসের মধ্যে কমেন্ট করে বলবেন স্যার আপনি ক্লাস তৈরি করেন আমাদের জন্য। তখন আমি ক্লাস তৈরি করব, না হয় আমি সিটেটের কোর্স আরম্ভ করে দেবো। সিটেটের যারা অ্যাপ্লিকেন্ট রয়েছেন, ওনারা আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন যে স্যার আপনি কাইন্ডলি আমাদের জন্য একটু খেয়াল করেন, আমাদের দিকে খেয়াল করেন, আমাদের জন্য ক্লাস আরম্ভ করেন। প্রিভিয়াস ইয়ার বলেছিলাম কোয়েশ্চেন পেপার সলভ করবো, ডেফিনেটলি সিটেটের যারা রয়েছেন আপনাদের কোনো টেনশন করবেন না। 2024 অবধি পর্যন্ত 11 থেকে 4 অবধি পর্যন্ত আলোচনা করব। তো এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, এই ক্লাসটি হচ্ছে মেবি শেষতম ক্লাস 3rd গ্রেড 4th গ্রেডের জন্য। যদি 4th গ্রেডের যারা 3rd গ্রেড তো আর কোনো সময় নেই, সানডেতে এক্সাম রয়েছে। যদি 4th গ্রেডের যারা আপনারা যদি ইচ্ছুক হন, উইলিং থাকেন, যদি বলেন যে স্যার আমাদের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট ক্লাস দেবেন, তাহলে আমি দেখে শুনে আপনাদের জন্য কিছু ক্লাস দেবো। যদি আপনারা বলেন না তাহলে আর আমি দেবো না, আমি সিটেটে ট্রান্সফার হয়ে যাব, সিটেটের ক্লাসেস আরম্ভ হয়ে যাবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি আজকে শুধু কয়েকটি আর্টিকেল নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা 4th গ্রেডের যারা রয়েছেন, এক্সাম দেবেন, প্রস্তুতি নিচ্ছেন, তো আপনারা যদি বলেন যে স্যার আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে জাস্ট পার্টিকুলারলি কনস্টিটিউশন নিয়ে আলোচনা করেন, তাহলে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। বিলকুল প্রতিটা আর্টিকেল নিয়ে, প্রতিটা পার্ট নিয়ে, প্রতিটা শিডিউল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং সঙ্গে এক্সপ্লেনের সাথে সাথে যেভাবে আমরা বুঝে যাচ্ছি এভাবে আমরা বুঝে শুনে কমপ্লিট করব। সঙ্গে আরেকটি কথা বলে দিই, যেহেতু অনেক লং ক্লাস হয়ে গিয়েছে, অলরেডি আমাদের কনসেপ্ট শেষ হয়ে যাচ্ছে, আর কিছুটা পয়েন্ট রয়েছে, তারপরে পঞ্চায়েতি রাজের পর আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যারা আপনারা ওয়াচ করছেন সবাই একটি করে লাইক দিয়ে দেন ক্লাসের মধ্যে, এখনই দিয়ে দেন। লাইক দিলে তো আর হাত পড়বে না, হাত ভারী হবে না, একটি লাইক দিয়ে দেন। এত ইম্পর্টেন্ট কনসেপচুয়াল ক্লাস, ইন্টারেস্টিং ক্লাস অ্যান্ড অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস সবার জন্য। তো আপনারা সবাই একটি করে যারা ওয়াচ করছেন লাইক করে দিবেন, এখনও লাইক করে দিন একটি লাইক, এবং একটি করে কমেন্ট সবাই কমেন্ট বক্সে ফেলে যাবেন। তারপর আমি দেখবো, আপনারা যে কমেন্ট করেন, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি অনেক আনন্দিত সত্যি। আর আপনাদের কমেন্টগুলো দেখে আমি অনেক উৎসাহিত হই, অনেক ভালো লাগে। তারপর আরেকটি ক্লাস তৈরি করতে মনের মধ্যে উৎসাহ আসে যে না, যারা ভিউয়ার রয়েছেন, ওয়াচ করেন, ওনাদের অনেক কিউরিয়াসিটি রয়েছে, এই জন্য আমি আরেকটি ক্লাস প্রস্তুত করতে উৎসাহ পাই। তাই আপনারা কি করবেন, আপনারা প্রত্যেকে একটি করে কমেন্ট বক্সে ফেলে যাবেন যা ফিলিংস আপনাদের আসে আমার ক্লাসগুলো ওয়াচ করার পর। যদি কোনো যে স্মল গাইডার হিসাবে আপনাদের গাইড দিয়ে থাকি, উপকার হয়ে থাকেন, বা যদি ক্লাসগুলো বুঝে আসে, যদি মনে করেন ক্লাসগুলো ইম্পর্টেন্ট, ক্লাস থেকে কোনো কিছু শিখতে পারেন, তাহলে ডেফিনেটলি একটি করে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট ফেলে যাবেন, আমি পড়বো সবার এবং রিপ্লাইও দেবো। তারপর লাইকও করবেন, অ্যান্ড যারা এখন অবধি পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করে রাখবেন, যখন আমি ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে,
অনেকে আমাকে বলেন স্যার আমরা যদি একটু পূর্বে পেতাম। আজকে একজন আমাকে ফোন করেছেন, স্যার আপনার ক্লাসটি আমি আজকে পেয়েছি, এত ভালো লেগেছে ক্লাসটি, আমি ওনাকে ধন্যবাদ জানাই ফোন করার জন্য। যেহেতু ফোন করে উনি ডাউট ক্লিয়ার করেছেন, অন্য একটি ডাউট ছিল তা বলছি না। তো উনি বলছেন স্যার যদি একটু আগে পেয়ে যেতাম তাহলে আমি অনেক কিছু উপকৃত হতাম। তো উনি এখন ক্লাসগুলো দেখছেন, একদিন 2 দিন পর এক্সাম কীভাবে কভার করবেন, এতটা ক্লাস আমি নিয়েছি। তো এই জন্য আপনাদেরকে বারবার বলি যে এখন অবধি পর্যন্ত অনেক ক্যান্ডিডেট রয়েছে কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে তৈরি নিচ্ছেন, কিন্তু কোনো সাইড পাচ্ছেন না। আর আমরা জানি সবাই যে বরাকবালির মধ্যে এখন অবধি পর্যন্ত কোনো বাংলা ইউটিউব চ্যানেল নেই, ভালো প্ল্যাটফর্ম নেই, গাইড দেওয়ার জন্য ভালো গাইডার নেই। অলরেডি আসামিস অন্যান্য ল্যাঙ্গুয়েজে রয়েছে, আর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা বাংলা ভাষায় যদি একটি ক্লাস ওয়াচ করি, অন্যান্য ভাষায় 10 বার 20 বার চাওয়ার থেকে যা কনসেপ্ট হবে তার থেকেও বেশি কনসেপ্ট একবার দেখেই হবে। তো আশা করি আপনারা সবাই ক্লাসেসগুলো আপনাদের রিলেটিভস, আপনাদের ফ্রেন্ড সার্কেল, অলসো আপনাদের যারা আত্মীয় স্বজন ক্লোজ অ্যান্ড ফার রয়েছেন সবাইকে শেয়ার করে সুযোগ সুবিধা প্রদান করবেন। আর আপনার দ্বারা যদি একজন ব্যক্তি উপকৃত হয়, লাইফে নলেজ অ্যাচিভ করতে পারে, কোনো একটি ফিল্ডে যেতে পারে, চিরদিন আপনাকে মনে রাখবে। আর আপনি এর দোয়া পেয়ে আপনিও জীবনে সুখে শান্তিতে বসবাস করবেন। এই জন্য সবাইকে আমি বলবো আপনারা সবাই আপনাদের সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অ্যান্ড অলসো ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই ক্লাস পেয়ে উপকৃত হতে পারে। তো আশা করি আমার কথাগুলো বুঝেছেন এবং সবাই এখনই একটি লাইক করে দেন। তো আমরা সামনের দিকে অগ্রসর হই আমাদের পঞ্চায়েত রাজ থেকে। তো আমরা এই জায়গায় এসেছিলাম যে ন্যাশনাল পঞ্চায়েত ডে হিসাবে কোন দিনটি অবজার্ভ করা হয়, তা হচ্ছে 24 এপ্রিল। এই জায়গাটি ডেটিও ইম্পর্টেন্ট। তারপর যদি বলে আমাদেরকে যে ভারতবর্ষের মধ্যে, কান্ট্রির মধ্যে, সমগ্র ভারতবর্ষের মধ্যে কোন সালে পঞ্চায়েতি রাজ একটি ইমপ্লিমেন্ট হয়েছিল, তা হচ্ছে আপনারা সবাই মনে রাখবেন 1959-এ। 1959-এ ভারতবর্ষের মধ্যে এই পঞ্চায়েতি রাজ সমগ্র ভারতবর্ষের মধ্যে লাগু হয়েছিল। এই জায়গায় আমরা আরেকটি পয়েন্ট দেখে নিলাম। তারপর আমাদের কনসেপ্ট হচ্ছে কি, যদি প্রশ্ন করে কোন সনে ভেরি ফার্স্ট টাইম আসামের মধ্যে পঞ্চায়েত ইলেকশন কন্ডাক্ট করা হয়েছিল। অর্থাৎ আমরা জানি পঞ্চায়েত ইলেকশন কত বছর পরে পরে হয়, 5 ইয়ার্স পরে পরে হয়। পঞ্চায়েত ইলেকশনের টাইম ডিউরেশন হচ্ছে 5 ইয়ার্স। আমরা সবাই জানি পঞ্চায়েত ইলেকশন থেকে কি হন, মেম্বার, প্রেসিডেন্ট অ্যান্ড অলসো জেলা পরিষদ, এই 3 ধরনের কি হয় পঞ্চায়েত ইলেকশন থেকে হয়। তো এই পঞ্চায়েত ইলেকশন ফার্স্ট টাইম আমাদের আসামের মধ্যে ফার্স্ট পঞ্চায়েত ইলেকশন হয়েছিল ইন দ্য ইয়ার 1992-তে। মনে রাখবেন আসামের মধ্যে ফার্স্ট পঞ্চায়েত ইলেকশন কোন সনে হয়েছিল, ইন দ্য ইয়ার 1992-তে। মনে রাখবেন এই পয়েন্টগুলো বিলকুল ইম্পর্টেন্ট, কিতাব মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদের জন্য। তারপর হচ্ছে যদি প্রশ্ন করে, এই দেখতে পাচ্ছেন 2 টায়ার ছিল প্রথমে যখন পঞ্চায়েতি রাজ অ্যাক্ট আসে 1948-এ ইমপ্লিমেন্ট হয় আমাদের আসামের মধ্যে। 1996-এ ইন দ্য ইয়ার 1996-এ এই 2 টায়ার থেকে 3 টায়ার হয়ে যায়। এখন আলোচনা করব 3 টায়ার কী কী। এতটুকু পয়েন্ট আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। পঞ্চায়েতি রাজ অ্যাক্ট আসে আসামের মধ্যে ইমপ্লিমেন্ট হয় 1948-এ ফার্স্ট টাইম। তারপর 2 টায়ার অ্যাক্টটি ছিল। তারপর আর্টিকেল 243 আন্ডারে এসেছিল। সাবজেক্ট হচ্ছে 29টি সাবজেক্ট রয়েছে। ন্যাশনাল পঞ্চায়েত ডে হিসাবে 24 এপ্রিলকে পালন করা হয়। 1959-এ কী হয়েছে, সমগ্র ভারতবর্ষের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে পঞ্চায়েতি রাজ অ্যাক্টকে। তারপর টাইম ডিউরেশন হচ্ছে 5 ইয়ার্স, যে পঞ্চায়েতি রাজ থেকে যারা মেম্বার, যারা ইলেক্টেড হয়ে যান তাদের টাইম হচ্ছে 5 ইয়ার্সের জন্য। তারপরে ফার্স্ট পঞ্চায়েতি ইলেকশন আসামের মধ্যে কন্ডাক্ট করা হয়েছিল 1992-তে। আর 1996-এ 3 টায়ার এই পঞ্চায়েতি রাজ অ্যাক্ট কী করা হয়, রিফর্ম করা হয়, রিক্রিয়েট করা হয়। এখন 3 টায়ার কি আমরা দেখি। 3 টায়ার বলতে 3টি আঞ্চলিককে বোঝায়। নাম্বার 1 হচ্ছে গাঁও পঞ্চায়েত, নাম্বার 2 হচ্ছে আঞ্চলিক পঞ্চায়েত বা আঞ্চলিক সমিতি, আর নাম্বার 3 হচ্ছে জেলা পরিষদ।
জেলা পরিষদ। তো আমরা 3 টায়ার বলতে কি বুঝলাম, যে গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত বা আঞ্চলিক সমিতি আর জেলা পরিষদ। এখন যদি বলে এই পঞ্চায়েতি রাজের মধ্যে সবথেকে পিকের মধ্যে কোন পদটি রয়েছে, তা আমরা জানি জেলা পরিষদ, সবাই জানে, কমন প্রশ্ন। কিন্তু প্রশ্নটি যদি বুঝেন না, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে বলতে পারবেন না পঞ্চায়েতি রাজ কি, পঞ্চায়েতি অ্যাক্ট কি। এই অ্যাক্টের জায়গায় পঞ্চায়েতি রাজের জায়গায় আপনারা বলতে পারে পঞ্চায়েতে রাজ সিস্টেম বলতে পারে, পঞ্চায়েতি রাজ অ্যাক্ট বলতে পারে, পঞ্চায়েত সিস্টেম বলতে পারে, কত কিছু বলতে পারবে। তো এই জায়গার মধ্যে সবথেকে ছোট পদ হচ্ছে গাঁও পঞ্চায়েত, তারপরে আঞ্চলিক পঞ্চায়েত, তারপরে হচ্ছে জেলা পরিষদ, আমরা সবাই জানি। তো গাঁও পঞ্চায়েতের আন্ডারে মেম্বার প্রেসিডেন্টরা হয়, আর আঞ্চলিকের আন্ডারে আমরা সবাই জানি কাউন্সিলর, অনেকটা নাম রয়েছে, ওনারা হন। এবং জেলা পরিষদ হচ্ছেন সবথেকে টপ, উনি জেলার মধ্যে থাকেন, উনি ডিস্ট্রিক্টের মধ্যে থাকেন। এই হচ্ছে 3টি পোস্ট। এখন যদি প্রশ্ন করে আমাদের আসামের মধ্যে গাঁও পঞ্চায়েত কতটি রয়েছে, আমাদের আসামের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত কতটি রয়েছে, এবং আমাদের আসামের মধ্যে জেলা পরিষদ কতটি রয়েছে, এই জায়গা থেকেও প্রশ্ন ক্রিয়েট হতে পারে। তো বিলকুল আমাদের কোনো প্রশ্ন যাতে না থাকে, একটিও প্রশ্ন যাতে মিস না হয়, প্রতিটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যায়, প্রতিটি কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। এখন যদি আসামের মধ্যে বলে, নাম্বার 1 কনসেপ্ট, আসামের মধ্যে গাঁও পঞ্চায়েতের জন্য সিট হচ্ছে 2202 অথবা 2201, অর্থাৎ 2202টি অথবা 2201টি পোস্ট রয়েছে, সিটস রয়েছে গাঁও পঞ্চায়েতের আসামের মধ্যে। তারপরে যদি বলে আসামের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েতের কয়টি পোস্ট রয়েছে, আসামের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েতের পোস্ট রয়েছে 185টি পোস্ট রয়েছে বা 185টি সিটস রয়েছে। তারপরে যদি বলে আসামের মধ্যে জেলা পরিষদের জন্য কতটি পোস্ট রয়েছে, তা হচ্ছে অনলি 21। তো আশা করি আপনাদের এই পঞ্চায়েতি রাজ থেকে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। গাঁও পঞ্চায়েত 2201 হতে পারে, 02 হতে পারে, এই জায়গার মধ্যে কনফিউশন রয়েছে। আমি এক জায়গায় 01 দেখেছি একটি বইয়ের মধ্যে, 02 দেখেছি। যেহেতু আমাদের নতুন ইনফরমেশন 02, তো 02 নিয়ে নেবেন। 02 মেবি প্রেজেন্ট সময়ে একটি বেড়েছে, 02 হবে। আর আসামের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত হচ্ছে 185টি, আর জেলা পরিষদ হচ্ছে আসামের মধ্যে 21টি, শুধুমাত্র 21টি জেলা পরিষদ আসামের মধ্যে রয়েছে। আর সব থেকে বড় পোস্ট হচ্ছে জেলা পরিষদ, তারপরে আঞ্চলিক, তারপরে গাঁও পঞ্চায়েত। সব থেকে ছোটো পোস্ট হচ্ছে গাঁও পঞ্চায়েত। তো আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে, অনেকটা ইনফরমেশন, তথ্য পেয়েছেন। আর আসাম পলিটি আমি মনে করি এতটা যদি আপনারা শিখে নেন, এর বাইরে আর আসাম পলিটি থেকে কোনো প্রশ্ন নেই। আর অন্যান্য যে যেমন 1985-এ আসাম অ্যাকর্ড হয়েছে, আন্দোলন শুরু হয়েছে 1979-এ, তা তো অলরেডি আসাম হিস্ট্রি, মডার্ন হিস্ট্রির মধ্যে আলোচনা করে নিয়েছি বিল নিয়ে। তারপরে ফার্স্ট যে স্টেটটি সেপারেট হয়েছে আসাম থেকে আমরা জানি 1963-তে হয়েছিল নাগাল্যান্ড। তারপরে 1972-তে মেঘালয় সেপারেট হয়েছে, মিজোরাম সেপারেট হয়েছে, 1972-তে ত্রিপুরা স্টেটহুড লাভ করেছে, 1972-তে মণিপুর স্টেটহুড লাভ করেছে, তারপর 1950-তে আসাম স্টেটহুড লাভ করে। এগুলি সব অলরেডি আলোচনা করে নিয়েছি আমরা। আসাম হিস্ট্রির মধ্যে সবটুকু আলোচনা করে নিয়েছি, মডার্ন আসাম হিস্ট্রির মধ্যে সবটুকু আলোচনা করে নিয়েছি, ক্লিয়ার হয়ে গিয়েছি। আর প্রথমে বলেছিলাম যে পয়েন্টগুলো মডার্ন হিস্ট্রির মধ্যে আলোচনা করে নিয়েছি, এই পয়েন্টগুলো আর এই আসাম পলিটির মধ্যে আলোচনা করব না, ইনক্লুড করে আর ক্লাসটি ইউজ করতে চাই না, যা হয়েছে তাও যথেষ্ট। এই জন্য আমি মনে করি এই অল ইন ওয়ান একটি ক্লাস আসাম পলিটির জন্য এনাফ হবে। যারা আপনারা ওয়াচ করছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ।